নমস্কার, গল্পকথাবৃত্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের আজকের পর্ব কেমন লাগলো। আজকে শুরু করছি কোয়েলের কাছে উপন্যাসের ৫ম পর্ব। শুতে শুতে বেশ রাত হয়েছিল। শোবার আগে সুগন সিং আর সুরাতিয়ার কথা মাথার মধ্যে কেবলই ঘুরছিল। জানালা দিয়ে দেখা যাচ্ছিল আকাশের মেঘ কেটে গেছে, ভিজে বন পাহাড়ি চাঁদের আলো পিছলে পিছলে যাচ্ছে। একটানা ঝিঁঝির ডাক মাথার মধ্যে ঝিমঝিম করছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। আচমকা ঘুম ভেঙে গেল প্রচণ্ড একটা শব্দে, মনে হলো রাইফেলের শব্দ। একসঙ্গে বোধহয় ৫-৬টা গুলি হলো। আমার হঠাৎ মনে হলো যশবন্তে সুগন সিংয়ের সঙ্গে বুঝি আবার পুলিশি ফৌজের লড়াই শুরু হয়েছে। তারপরে ভুল বুঝতে পারলাম সুগন সিং তো কবেই মারা গেছে। পর মুহূর্তেই দরজায় জোর ধাক্কা পড়ল। যশবন্ত ডাকছে, লাল সাহেব, লাল সাহেব। ধর্মড়িয়ে উঠে দরজা খুলতেই যশবন্ত উত্তেজিত গলায় শুধল, তোমার জিপে তেল আছে? আমি কিছুই বুঝতে পারলাম না। ঘুমের ঘোরেই বললাম, হ্যাঁ। ও বলল, চাবিটা দাও, তোমার বন্দুকটাও নাও, শিগগির চলো। এই বলে পায়জামার উপরে হাত কাটা গেঞ্জি পরা অবস্থাতেই যশবন্ত রাইফেল হাতে দৌড়ে গিয়ে জিপে স্টিয়ারিংয়ে বসল। যন্ত্রচালিতের মতন আমিও বন্দুকটা নিয়ে গিয়ে ওর পাশে বসলাম। যশবন্ত ঘর থেকে বেরোবার সময় আমার 5 ব্যাটারির টর্চটা হাতে করে নিয়ে গিয়েছিল। অত জোর জিপ চালাতে যশবন্তকে আমি কোনোদিন দেখিনি। ওকে যেন নিশীতে ডেকেছে। গুলির আওয়াজ এসেছিল বাগে চম্পার ঢালের রাস্তায় বাংলোর কাছ থেকেই। সেদিক পানে আঁকামাঁকা পথে প্রায় 50 মাইল বেগে জিপ ছোটালো যশবন্ত। এখন কত রাত কে জানে। এখন চাঁদটা একেবারে মেঘে ঢাকা, জোরে হাওয়া লাগছে। জিপের পর্দাটা ফ্রেমের লোহার রডের সঙ্গে পতপত শব্দ করে উঠছে। হাওয়াটা ভীষণ ঠান্ডা। পাজামা পাঞ্জাবি পরে শুয়েছিলাম, ওই অবস্থাতেই চলে এসেছি। ঠান্ডা হাওয়ায় হাড় কনকন করছে। মিনিট কয়েক যাবার পরই চোখে পড়ল আমাদের সামনে পাহাড়ের উঁচু নিচু আঁকাবাঁকা পথে একটি জিপ তীব্র গতিতে ছুটছে সামনে সামনে। হেডলাইটের আলোটা বিদ্যুতের আলোর মতন জঙ্গল পাহাড় চিরে চিরে চলেছে। যশবন্ত দাঁতে দাঁত চেপে বলল, আমার রাইফেলটা ভালো করে ধরো, আছাড় না খায়। তারপর 10-15 মিনিট আমার কোনো হুঁশ ছিল না। আমরা যে কেন খাদে পড়িনি, গাছে ও পাথরে ধাক্কা খেয়ে ওইখানেই যে কেন মারা যায়নি, পাহাড়ি নালার উপরের ভেজা কাঠের সাঁকোর উপর থেকে পিছলে কেন যে নদীতে জীবশুদ্ধ উল্টে যায়নি, তা একমাত্র ভগবানই জানেন। সামনেই চেকনাকা। প্রতি চেকনাকায় তালা দেওয়া থাকে। একজন করে ফরেস্ট গার্ড প্রতি চেকনাকায় থাকে। ফরেস্ট ডিপার্টমেন্টের পাস দেখে কাঠের ট্রাক, বাঁশের ট্রাক ছাড়ে তারা, যাতে কেউ বেআইনি শিকার করতে না পারে, তার জন্য গেটে তালা লাগানো থাকে। সামনের জিপটা ওই চেকনাকায় গিয়ে আটকে গেল। বোধহয় গেট বন্ধ। অনুমান করতে চেষ্টা করছিলাম এই সামনের জিপের আরোহীরা কারা, কী এদের উদ্দেশ্য। কোথাও ডাকাতি করতে এসেছিল কি? কিছুই জানি না। অনেক সময় এই অঞ্চলে শুনতে পাই পথ চলতে একলা মেয়েদের এমন জোর করে জিপে তুলে নিয়ে পালিয়ে যায় লোকে। শুনি না কি অনেক লেখাপড়া জানা নেতা কি হর্তাকর্তা লোকেরাও এমন করেন। কিন্তু রাতে এই কি ব্যাপার? কেন এরা এসেছে? কেনই বা এরা গুলি ছুড়ল? কেনই বা এত জোরে পালাচ্ছিল আমাদের দেখে? কিছুই বুঝতে পারছি না। ততক্ষণে যশবন্ত আমার জিপটা নিয়ে একেবারে চেকনাকার সামনে ওই জিপের পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। অদ্ভুত যাত্রীদের দেখে অবাক হলাম। জিপটির হুড খোলা, সামনে 3 জন লোক, পিছনে এদিক ওদিক মিলিয়ে 4 জন। প্রত্যেকের পরনে ট্রাউজার, কারোর গায়ে জার্কিন, কারোর গায়ে ফুল হাতা গরম সোয়েটার, 2 জনের মাথায় বাঁদুরে টুপি। প্রত্যেকের হাতেই হয় বন্দুক না হয় রাইফেল। জিপের চাকায় ওরা লাল ধুলো মেখে সকলেই ভূত। ওই মাঝরাতে ওই জঙ্গলি পরিবেশে সমস্ত ব্যাপারটাই যেন ভুতুরে ভুতুরে বলে মনে হচ্ছিল।
যশবন্ত জিপ থেকে নেমে গিয়ে ড্রাইভারের পাশে যে জান্ত্রেল মাঝবয়সী ভদ্রলোক বসেছিলেন তাকে হিন্দিতে শুধল, আপনারা স্বীকার করছেন যে পারমিট আছে? ভদ্রলোক ইংরেজিতে জবাব দিলেন, হু দ্য ডেভিল আর ইউ? ততক্ষণে ফরেস্ট গার্ড তার কুঁড়ে ছেড়ে লণ্ঠন হাতে করে এসে দাঁড়িয়েছে। যশবন্তকে দেখেই সে বলল, সালাম হুজুর। ফরেস্ট গার্ড সেলাম করাতে লোকগুলো একটু ঘাবড়ে গেল। যশবন্ত তখন ইংরেজিতে বলল যে সে এখানকার রেঞ্জার। তখন সেই ভদ্রলোক বিনয়ের সঙ্গে জার্কিনের পকেট থেকে একটা চিরকুট বের করলেন। যশবন্ত বলল, এই যে দেখছি চানোয়া ব্লকের রিজার্ভেশন, আপনারা এখানে শিকার করছেন কেন? তাছাড়া গাড়ি থেকে আলো ফেলে শিকার করা বেআইনি তা জানেন না? ভদ্রলোক বললেন, আমরা সেই ব্লকেই যাচ্ছি, এখানে শিকার করিনি, করবার ইচ্ছেও নেই। লাত থেকে আসছি, যাব চানোয়া। একটু আগে যে গুলি করছিলেন, কেন শিকার করছেন না তো গুলি চালিয়েছিলেন কেন? জিপের পেছন থেকে কি যেন বলে উঠল, ইউ শাট আপ, উই ডিডন্ট শুট অ্যাট এনিথিং। যশবন্ত চকিতে মুখ তুলে লোকটাকে ভালো করে একবার দেখল। তারপর সেই জাঁদরেল ভদ্রলোককে ইংরেজিতেই বলল, আপনার সঙ্গীকে ভদ্রভাবে কথা বলতে বলুন, নইলে পরিণাম কিন্তু খারাপ হবে। একথা বলতেই পেছনে বসা সেই লোকটি দাঁড়িয়ে উঠে জড়িয়ে জড়িয়ে বলল, তোমার মতো অনেক রেঞ্জার আমার দেখা আছে। যশবন্ত কোনো উত্তর দিল না। ওদের জিপের বনেটের নিচ দিয়ে একটা তার এসে মিলিয়ে গেছে দেখলাম পিছনের সিটে। কোনো কথা না বলে যশবন্ত এক টানে সেই তারটা গাড়ির ব্যাটারি থেকে ছিঁড়ে মাটিতে ফেলে দিয়ে বলল, শিকার না করলে স্পটলাইটের কি প্রয়োজন? খুলে ফেলুন। লোকগুলো আগুনের মতন চোখ করে চেয়ে রইল যশবন্তের দিকে। আগেকার দিন হলে যশবন্ত পুড়ে হয়তো ছাই হয়ে যেত। ভ্রুক্ষেপ না করে যশবন্ত নিচু হয়ে মাটিতে কি যেন দেখতে লাগলো। তারপর টর্চ ফেলে দেখল। আমিও দেখতে লাগলাম জিপের চাকার দাগ, ওই পাশ থেকে এসেছে চেকনাকা পেরিয়ে। যশবন্ত দাঁতে দাঁত চেপে বলল, আপ লোক লাত সে আ রহে হ্যাঁ? ওরা সমস্বরে বলল, জি হা। যশবন্ত বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক হ্যাঁ, जाइए, मगर आप लोगों को ऐसा सिखलाएगा एक रोज आप लोग जिंदगी भर याद करेंगे। জাঁদরেল ভদ্রলোক চমকে উঠে ইংরেজিতে বললেন, কাম অন। পেছন থেকে সেই বাঁদরের মতন লোকটা বলল, শাট আপ। জিপটা যেন যশবন্তকে মিথ্যেবাদী এবং আমাকে মিথ্যেবাদী সাকরেত প্রতিপন্ন করেই আমাদের মুখে ধুলো উড়িয়ে চলে গেল। যশবন্ত ফরেস্ট গার্ডকে ডাকল। লোকটা কাছে আসতেই যশবন্ত বাঘের মতন তার উপরে পড়ে ঘাড় ধরে তাকে ওই দিক থেকে জিপ ঢোকার দাগ দেখালো। বুঝলাম যে ফরেস্ট গার্ডই ওই জিপটাকে ঢুকতে দিয়েছিল। চানোয়ার পারমিট হয়তো ছিল, কিন্তু সেটা ছুতো মাত্র। বড় বড় ভদ্রলোক দামি দামি বন্দুক রাইফেল কাঁধে করে এমন দামি দামি মিথ্যে কথা যে কি করে বলেন তাই ভাবছিলাম। এমন সময় যশবন্ত ফরেস্ট গার্ডটাকে এমন মার মারতে আরম্ভ করলো যে কি বলবো। লোকটা তাড়ি খেয়েছিল, কিন্তু কপালের পাশে দুটো ঘুষি পড়তেই তার নেশা টেশা উবে গেল। মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো লোকটা। তার কান্না শুনে তার বউ ঘর থেকে ঘোমটা মাথায় দৌড়ে এলো, হাতে কেরোসিনের কুপি জ্বালিয়ে। কোনো ক্রমে যশবন্তকে ছাড়িয়ে দিলাম। যশবন্ত একটা লাথি মেরে বলল, সুয়ার কা বাচ্চা, মুঝে তো ঝুট বল রা হ্যায়। লোকটা মাটিতে পড়েই রইল। ওর বউ এসে ওর পাশে হাঁটু গেড়ে বসল। যশবন্ত জিপটা ঘুরিয়ে নিল। আমি শুধলাম, ওদের যেতে দিলে কেন? যশবন্ত বলল, আটকাবো কি করে? সঙ্গে শিকার থাকলে আটকাতে পারতাম। তাছাড়া ওদের ভালো করে শিক্ষা দেওয়া দরকার। কেস করলে ওদের কি হবে? 200-500 টাকা ফাইন দিলে ওদের শিক্ষা কিছুই হবে না। ওদের যাতে মালুম হয় তেমন শিক্ষাই দেব। আমি শুধলাম, তুমি ওদের চেনো নাকি? যশবন্ত বলল, বিলক্ষণ চিনি, ওরা ডালটনগঞ্জেই থাকেন। ওরা এই কর্মই করে বেড়ান। সঙ্গে কলকাতার বন্ধুবান্ধবও ছিলেন। সবই শর্টকাট মেথড। এক রাত শিকার করবে, যা চোখে পড়বে তাই মারবে। জিপ থেকে স্পট ফেলে মারবে, ভয়ের কোনো কারণই নেই। হরিণ হলেও মারবে, বাঘ হয়তো তাও মারবে। হরিণের গায়ে গুলি লাগে তো নেমে তেড়ে গিয়ে মারবে, বাঘের গায়ে গুলি লাগে তো সটকে যাবে। তারপর শহরের ড্রয়িং রুমে বসে
পাঙাশ মাছের মতন চোখওয়ালা মেয়েদের কাছে বড় মুখ করে নিজেদের ডিয়ারিং এক্সপিরিয়েন্সের গল্প করবে। এদের আমি খুব ভালো করে চিনি লাল সাহেব, বাগে পাচ্ছি না একবারও। যশবন্ত বোস কাকে বলে তা একবার এদের সমঝে দেব। এদের এই পাশবিক যাত্রা পার্টির সঙ্গে সত্যিকারের শিকারের যে কোনো মিল নেই তা বুঝিয়ে দেব। ফেরার পথে যশবন্ত খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। পথের ধুলোয় কি যেন দেখতে দেখতে চলছিল। হঠাৎ জিপ একদম থামিয়ে দিল। ভালো করে চেয়ে দেখি পথের ভেজা ধুলোয় জিপের চাকার অনেক দাগ, এগোনোর, পিছনোর, জিপ ঘুরোনোর। যশবন্ত স্টার্ট বন্ধ করে দিল, হেডলাইটও নিভিয়ে দিল। তারপর আমাকে ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করে বলল, চুপ। আমরা চুপ করে বসে রইলাম। চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, মেঘে চাঁদটা ঢেকে গেছে, পাতায় পাতায় সরসরানি তুলে একটা ভেজা হাওয়া বইছে। এখানে ঝিঁঝি নেই, আর কোনো শব্দ নেই। মনে হচ্ছে এখানে এখনই কোনো দারুণ নাটকের অভিনয় হবে। অন্ধকারে রাস্তাটাও ভালো করে ঠাহর হচ্ছে না। প্রায় 5 মিনিট আমরা চুপচাপ বসে রইলাম। বেশ শীত করছে হাওয়াটাতে। এমন সময় পথের ডান দিক থেকে ঘ্র্যাঁক ঘ্র্যাঁক করে দুবার আওয়াজ হলো। যশবন্ত ফিসফিস করে বলল, যা ভেবেছিলাম। আমার টর্চটা নিয়ে ও জিপ থেকে নামলো, আমাকে বলল, বন্দুকটা নাও, বন্দুকটা নিয়ে পিছনে পিছনে এসো। টর্চ জ্বালিয়ে যশবন্ত আগে আগে চলল। ওর রাইফেল জিপেই পড়ে রইল। জঙ্গলের বড় বড় ভেজা ঘাস, এদিকে জঙ্গলের বড় গাছ সব কপিসিং ফেলিং হয়েছে। মধ্যে মধ্যে কেবল কিছু বড় বড় গাছ রয়েছে। যশবন্তের কানে কানে নিচু গলে শুধলাম, অমন করে ডাকল, ও কি জানো আর? সম্বর, এখন কোনো কথা বলো না। আমরা আরেকটু এগোতেই কতগুলো জানোয়ারের ভারী পায়ের শব্দ আমাদের বিপরীত দিকে পাহাড় বেয়ে খাদে মিলিয়ে গেল। যশবন্ত যেন আলোটা দিয়ে এদিক ওদিক করে কি খুঁজছিল। একটা উঁচু ঢিপির মতন জায়গায় আমরা চুপ করে আলো নিভিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ দাঁড়াতেই আমাদের প্রায় গায়ের কাছে একটা দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ হলো। অমন দীর্ঘশ্বাস জীবনে শুনিনি। বড় জোর ও বড় দীর্ঘস্থায়ী দীর্ঘশ্বাস, তার সঙ্গে একটা উৎকট গন্ধও পেলাম। যশবন্ত অ্যালসেশিয়ান কুকুরের মতো নাক উঁচু করে হাওয়ায় দুবার কিসের গন্ধ যেন শুঁকল। তারপরে আওয়াজ যেদিক থেকে এলো সেদিকে টর্চ ফেলে এগোলো। ততক্ষণে আলোটা ছড়িয়ে পড়েছে। একটু এগোতেই দেখি একটা বিরাট সম্বর মাটিতে বসে আছে। আমরা কাছে যেতেই উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। গলাটা উঁচু করে শুয়ে শুয়ে আমাদের দেখতে লাগলো। চোখ দুটো সবুজ হয়ে জ্বলতে লাগলো। বড় বড় টানা টানা চোখের দুকোনায় 2 ফোঁটা জল জমেছিল। এতক্ষণে বুঝলাম ওরই শরীর থেকে সেই দুর্গন্ধ বেরোচ্ছে। কাছে যেতেই দেখি চাপ চাপ জমাট বাঁধা রক্ত, পেটে গুলি লেগেছে তার। মাদি সম্বর, ভাগ্যিস গর্ভিণী নয়। এতক্ষণ যে দুর্গন্ধটা পাচ্ছিলাম সেটা রক্তের গন্ধ। সম্বরের রক্তে বড় বদ গন্ধ, জমাট বেঁধে কালো হয়ে গেছে রক্ত। যশবন্ত কি যেন স্বগতোক্তি করল, কি যেন বিড়বিড় করল। বলল, ওদের ভালো করে শিক্ষা দেব লাল সাহেব, তুমি দেখে নিও, ভালো করে শিক্ষা দেব। তারপর সম্বরটাকে 4 দিক দিয়ে প্রদক্ষিণ করে হঠাৎ আমাকে বলল, গলাতে বন্দুকের নলটা বসিয়ে গুলি করে দাও তো, ওর কষ্ট শেষ হবে। আমি একটু ইতস্তত করতে লাগলাম। সম্বরটার পেটে রাইফেলের গুলি এফোড় ওফোড় হয়ে বেরিয়ে গেছে। নাড়ি ভুড়ি সব বেরিয়ে শালের চারায় আটকে আছে। এই দৃশ্য দেখা যায় না। আমি গুলি করতে পারলাম না। যশবন্ত ধমকে আমার হাত থেকে বন্দুকটা নিয়ে মাথা উঁচু করা সম্বরটার কানের কাছে নলটা প্রায় ঠেকিয়েই গুলি করে দিল। এলজি পোড়া ছিল। উঁচু মাথাটা ধপাস করে সোজা মাটিতে আছড়ে পড়ল। চোখের যে 2 ফোঁটা জল এতক্ষণ কিসের অজানা প্রতীক্ষায় যেন অপেক্ষমান ছিল,
সেই জল দুফোঁটা গড়িয়ে পড়ল এবং একটা শেষ দীর্ঘ নিঃশ্বাস বেরুল অদ্ভুত শব্দ করে। কানের পাশ দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। যশবন্ত বলল, চলো এবার ফেরা যাক। জিপ নিয়ে যখন আমরা রুমান্ডির বাংলোয় ঢুকলাম তখন রাত 2:45। সুহাগীর গ্রামের কুকুরগুলো নির্জনতা খান খান করে ভৌ ভৌ করে ডেকে উঠল। আমরা গিয়ে শুয়ে পড়লাম, এরপরও ঘুমোবার আশায়। বারান্দার ইজি চেয়ারে বসে মোড়ার উপর পা তুলে মারিয়ানার বাড়ি থেকে যে কটি বই এনেছিলাম তারই একটা পড়ছি। বোদলেয়ারের কবিতার বই, ইংরেজি অনুবাদ ফ্লাওয়ার্স অফ ইভিল। কবিতা পড়তে হলে এই রুমান্ডির মতন জায়গা আর হয় না বোধহয়। বিভোর হয়ে কবিতার পাতা উল্টাচ্ছি, এমন সময় একটা জিপ ধুলো উড়িয়ে এসে বাংলোর হাতায় ঢুকল। আশ্চর্য, ঘোষদা জিপ চালাচ্ছেন আর মারিয়ানা পাশে বসে আছে। ওদের অভ্যর্থনা জানাতে গিয়ে উঠে দাঁড়াতেই এত ক্লান্ত লাগলেও যে কি বলবো। জ্বরের পর শরীরটা বড় খারাপ যাচ্ছে। কাল আবার জ্বর এসেছিল। ঘোষদা বললেন, আচ্ছা লোক যা হোক, তুমি এমনভাবে একা একা অসুস্থ হয়ে পড়ে রইলে একটা খবর পর্যন্ত দিলে না। এমন বেয়াক্কেলে লোকও দেখিনি। আমি কাঁচোমাচো মুখ করে বললাম, তেমন মারাত্মক কিছু তো হয়নি, আপনাদের সবাইকে তুচ্ছ ব্যাপারে বিরক্ত করতে চাইনি। মারিয়ানা কপট রাগ দেখিয়ে বলল, তা কেন? কিছু একটা হলে তারপর খবর পাঠাতেন, আর লোকে আমাদের গায়ে থুতু দিত, বলতো ছি ছি ছি, এতগুলো লোক থাকতে ছেলেটা বেঘোরে। আগে না, বেঘোরে ছিলাম না, দিব্যি ঘোরেই ছিলাম, সেই জন্যই খবর পাঠায়নি, আমি বললাম। ঘোষদা বললেন, তোমার বৌদিকে তো কলকাতা চালান করেছি হঠাৎই। ওর মার শরীর খারাপ হলো, ট্রাঙ্ক কল পেয়ে তাই পাঠালাম। এখন ওখানে গিয়ে মৌরসি পাট্টা গেড়ে বসেছেন। বর্ষাকালটা কাবার করিয়ে আসবেন। আমি হেসে বললাম, ভালোই তো, তবে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ঘোষদা জিপে উঠতে উঠতে বললেন, না না, কষ্ট কি, কষ্টের কি আছে। তারপর মারিয়ানার দিকে ফিরে বললেন, তাহলে মারিয়ানা, আমি কিন্তু সন্ধে লাগার সঙ্গে সঙ্গে ফিরে আসছি, তৈরি হয়ে থেকো। জিপটা স্টার্ট করে ঘোষদা আমায় বললেন, মারিয়ানা সারাদিন তোমার তত্ত্ব তল্লাশ করবে, আমি যাচ্ছি গারুর রেঞ্জারের সঙ্গে দেখা করতে। রাস্তা বানানো নিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলতে হবে, আর ফেরার পথে মারিয়ানাকে তুলে নেব। ভালো করে আদর যত্ন করে খাইও কিন্তু মেয়েটাকে, এত দূর এসেছে শুধু তোমার অসুস্থতার খবর শুনে। কি বলে যে মারিয়ানাকে কৃতজ্ঞতা জানাবো জানি না। এই ভদ্রতা, শুধু ভদ্রতাই বা একে বলি কেন, এই বন্ধুত্ব, এর দাম দেওয়া আমার পক্ষে অসম্ভব। মেয়েরা যাদের ভালোবাসে তাদের সঙ্গে বোধহয় সত্যিকারের বন্ধুত্ব করতে পারে না, কারণ তাদের সত্তা সবসময় সেই পুরুষের ব্যক্তিত্বে পরিব্যাপ্ত থাকে। সব সময় ওরা ভয় পায় পাছে ধরা পড়ে, ফলে ওরা সেই পুরুষের কাছে সবসময় উচ্চ মন্যতা দেখায় বা হীনমন্যতায় ভোগে, মনে মনে মরে থাকে বলে। আমি ওর বন্ধু মাত্র, অন্য কিছুই নই। তবু কি করে অস্বীকার করি যে মাঝে মাঝে আমারও যন্ত্রণা হয়। শুধুমাত্র ইন্টেলেকচুয়াল বন্ধুতে মন ভরতে চায় না। এই জঙ্গল পাহাড়ের নির্জনতা, এই পুরুষ ফুলের উগ্র গন্ধ, এই বনস্থলীর বর্ণচ্ছটা, এই সমস্ত কিছু আমাকেও কখনো কখনো কাঙাল করে তোলে। দিনে দিনে শরীর এসে মনের উপর জবরদখল নিচ্ছে। প্রকৃতির সান্নিধ্যে এই একটা বড় অভিশাপ, একে অস্বীকার করার উপায় নেই। শহরের সভ্যতা সংস্কৃতিতে নিজের আদিম সত্তার উপর যে মেকি আস্তরণটি জমিয়েছিলাম এতদিন, মেয়েদের মেকআপের মতো প্রাকৃতিক দুর্যোগে তাতে চির ধরেছে, ফেটে পড়ছে। তা সাধারণ আদিম প্রাকৃত আমি বেরিয়ে পড়ছে। দিনে দিনে বড়ই অসভ্য হয়ে উঠছি, তবে এখনও পুরোপুরি হইনি। উত্তাল তরঙ্গে এখনও কোনো ক্রমে হাল ধরে বসে আছি, তবে যে কোনো মুহূর্তেই তরণী ডুবতে পারে। সভ্যতার সমুদ্রের পরপারে পৌঁছানো এই জন্মে হবে বলে মনে হচ্ছে না। এই রুমান্ডির চাকরি আর যশোয়ান্তের দোস্তি আমার ব্যক্তিগত সভ্যতার রাজপথে কালা পাহাড়ের মতন পথ জুড়ে দাঁড়িয়েছে। সভ্য জগৎ আমাকে আর ফিরিয়ে নেবে না।
সুরাতিয়ার যেমন ডালটনগঞ্জে নির্বাসন হয়েছে, আমারও তেমনই রুমান্ডিতে নির্বাসন হবে। এলোমেলো ভাবনার ঘোর কাটিয়ে উঠে বললাম, ও কি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। মারিয়ানা বলল, বসছি, আপনি ব্যস্ত হবেন না। মারিয়ানা চেয়ার টেনে বসল। একেবারে সাদা পোশাকে এসেছে ও আজকে। কুমারী মেয়েরা সাদা পোশাক পরলে আমার বড় ভয় করে। ঠাকুর ঘরের মতন একটা ফুলের গন্ধমাখা পবিত্রতা তখন ওদের উপর আরোপিত হয়। তখন মনে মনে এমনকি চোখ দিয়ে আদর করতেও ভয় করে। মারিয়ানা শুধল, জ্বর আছে নাকি? না, জ্বর একেবারে ছেড়ে গেছে, তবে বড় দুর্বল করেছে শরীর। হাঁটা চলা মোটে করতে পারি না, হাঁটুতে খুব ব্যথা, মাথাটাও ঝিমঝিম করে, কথা বললে শরীর অস্থির লাগে। মারিয়ানা চুপ করে চোখের দিকে চেয়ে বসে রইল। বলল, আজকে কি খাবেন? জুম্মানরা যা রেঁধে দেবে। কি খাওয়া উচিত বলুন তো? ও বলল, আজ আমি আপনাকে রান্না করে খাওয়াবো। বাহ, বেশ বলেছেন। এই প্রথম এলেন আমার রুমান্ডিতে, আর প্রথম দিনই হেসেলে। বারে, তাতে কি হলো? বন্ধুর কাছে আবার ফর্মালিটি কেন এত? একটা হলুদ বসন্ত পাখি এসে সজনের ডালে বসল, দুবার লেজ নাচালো, কুড়কুড় করে গদগদ গলায় কি যেন স্বগতোক্তি করল। তারপরেই ডানা মেলে উড়ে গেল নীল, ঘন নীল আকাশে। বর্ষাকাল শেষ হয়ে এসেছে, রোদ্দুরে পুজো পুজো রং লেগেছে, শিউলির দিন এলো। মারিয়ানা বলল, শিরিনপুরতে সেই যে মেয়েটিকে দেখে এলেন না, যশবন্ত বাবুর সঙ্গে নেচেছিল, মেয়েটি সেদিন মারা গেল জানেন? আমি চমকে উঠলাম। বললাম, সে কি হয়েছিল? মারিয়ানা মুখ নিচু করে পায়ের গোলাপি নখ দিয়ে চটিতে দাগ কাটতে কাটতে বলল, খুব খারাপ অসুখ, গনোরিয়া। ইস, ভাবা যায় না। আমার সেই রাতের মাদি সম্বরটার কথা মনে পড়ল। পেটে গুলি লেগেছে, চোখ দিয়ে জল ঝরছে, ভাবা যায় না। এই রোগে কি অমন হঠাৎ করে মানুষ মরে? আমি বললাম। মারিয়ানা বলল, আমি তো ডাক্তার নই, তবে অসুখে মরেনি, আত্মহত্যা করেছিল। মোষের গলার কাঠের ঘণ্টার রেশ ভেসে আসছিল রোদ ভরা শালবন থেকে। কি মিষ্টি সকালটা! অসুখের পর এই সকালটা ভারী ভালো লাগছে। বাঁচতে ইচ্ছা করছে। মনে হচ্ছে আমি যেন কোন মুঘল যুগের বাদশা। অভাব বলে কোনো কথা আমার অভিধানে লেখা নেই। এত তীব্রভাবে বাঁচার ইচ্ছা বহুদিন মনে জাগেনি। কিন্তু ইস, সেই সুন্দরী মেয়েটা সত্যি মরে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর বললাম, চা খাবেন না? সঙ্গে কি খাবেন বলুন? মারিয়ানা আস্তে করে হাসল, বলল, জুম্মান যা খাওয়াবে। মারিয়ানার হাসিটা এত ভালো লাগলো যে কি বলবো। ভাবলাম, পরের জন্মে আমি মারিয়ানার মতন কোনো মেয়ে হয়ে জন্মাবো। অন্যকে অনুপ্রেরণা জোগানোর মতন সার্থকতা আর কি থাকতে পারে? পুরুষরা বড় স্বার্থপর জাত, মেয়েদের যোগ্য সম্মান কোনো দিন করতে শিখল না। আমি বললাম, এখন এই বারান্দায় রোদ এসে যাবে, তেতে উঠবে, চলুন আমরা পিছনে গিয়ে খাদের ধার ঘেঁষে ফলসা গাছের তলায় বসি, সেখানে চা খাওয়া খুব জমবে। মারিয়ানা হুইসলিং টিলের মতন আমোদে গলায় বলল, চলুন। জুম্মান আর রামধানিয়া চেয়ারগুলো পৌঁছে দিল। এই দিকটায় আমি একা একা বড় একটা আসি না। ফলসা গাছ অনেকগুলো, নিবিড় ছায়া হয়ে থাকে। এখান থেকে নিচের পুরো উপত্যকাটা চোখে পড়ে। সেই বহুদূরে রূপলি জলের ফালিটুকু, গালচের মতো ধান, এতদিন কচি কলাপাতা সবুজ ছিল, এখন গাঢ় সবুজ হয়েছে। আরও কিছুদিন গেলে হয়তো সোনালি হয়ে উঠবে। মারিয়ানা বলল, বাহ, ভারী ভালো তো জায়গাটা। আমি বললাম, সুন্দর না? সুন্দর জায়গায় বসেও কিন্তু আজ আমি কথা বলতে পারবো না। আমার এখনও কষ্ট হয় কথা বলতে। আপনি আজ সারাদিন কথা বলবেন, আমি শুনব। মারিয়ানা বলল, আমার তো বলার মতো কথাই নেই, বুঝলেন? বলার মতো আমার কিছুই নেই। আমি বললাম, বলার মতো কথা নেই এমন লোক আছে নাকি? আমি তো টাবরের কথা শুনে শুনে 10 বছর কাটাতে পারি।
আর আপনার শোনানোর মতন একবেলার কথাও নেই। আমার কিন্তু মনে হয় আপনার বলার মতন অনেক কথা আছে, হয়তো শোনাবার মতন লোক নেই, অথবা ইচ্ছে নেই বলার। মারিয়ানা নিমেষে মুখ ঘুরিয়ে ও সুন্দর মাধব পাশা দিঘির মতন চোখ দুটো আমার চোখে রাখল। চিকচিক করে উঠল জলভারে। অনেকক্ষণ চুপ করে আমার চোখে চেয়ে রইল, তারপর মুখ নিচু করে নিল। মাঝে মাঝে আমার অমন হয়, আমার মতো নির্বোধ মানুষও বিক্রমাদিত্যের মাটি ঢাকা রাজসিংহাসনে বসার মতো হঠাৎ করে বুদ্ধিমান হয়ে ওঠে, মারাত্মক ভালো সাইকো অ্যানালিস্ট হয়ে ওঠে। তখন আমার সামনে তিষ্ঠ হয়ে কার সাধ্যি। জুম্মান চিড়ের পোলাও বানিয়ে নিয়ে এলো, তখনও ধোঁয়া বেরুচ্ছে। মারিয়ানা অবাক এবং কিঞ্চিত বিব্রত হয়ে বলল, ওমা, এই বাইরে বসেই খাবেন? খাবার ঘর? আমি বললাম, করব না কেন, করি, তবে খুবই কম। বাইরে বসে খাবার মতো মজা আছে? এই যে আপনি খাবেন, কাঠবিড়ালিটা চেরি গাছের ডাল থেকে চেয়ে দেখবে, পেঁপে গাছের পাতায় ছাওয়া গিরগিটিটা সুরসুর করে লোভে জিভ বের করবে, আবার ছাতার পাখিগুলো আপনার এহেন ফ্যাসিস্ট মনোবৃত্তি দেখে সমস্যারে ছ্যাঁক ছ্যাঁক করবে, আর আপনি উপত্যকার দিকে চেয়ে ধীরে ধীরে খাবেন। কি মেজাজ বলুন তো? মারিয়ানা প্লেটটা হাতে তুলতে তুলতে বলল, আপনি একটা বদ্ধ পাগল, আপনার দোষ নেই। যশবন্ত বাবুর চেলা হয়েছেন তো, আপনার উন্মাদ হতেও দেরি নেই। জুম্মান টিকোজিতে মুড়ে ট্রেতে বসিয়ে চা নিয়ে এলো। মারিয়ানা শুধুলো, সুজি আছে জুম্মান? জুম্মান মাথা নাড়িয়ে সায় দিল। মারিয়ানা বলল, আমি সাহেবের জন্য দুপুরে সুজির খিচুড়ি রাঁধব, তুমি কিছু রেঁধো না। আমি বললাম, আর মারিয়ানা মেম সাহেবের জন্য তুমি ভালো করে একটু ফ্রাইড রাইস আর মুরগা বানাও তো জুম্মান। মেম সাহেবের তাকলিফ যেন না হয়, একটু বেশি করে করো, যাতে ঘোষদার জন্যও থাকে। দুপুরে সুজির খিচুড়িটা যা রেঁধেছিল মারিয়ানা, কি বলবো, অমন খিচুড়ি বহু বহু বছর খাইনি। সেই ঠাকুমা বেঁচে থাকতে বোধহয় খেয়েছিলাম, তারপর আর খেয়েছি বলে তো মনে পড়ে না। মারিয়ানা স্নান করল গুনগুন করে গান গাইতে গাইতে। আমি ফলসা গাছের তলায় বসে বসে ওর গুনগুনানি শুনলাম। আমার বাথরুম আজ কতদিন পরে যেন ধন্য হলো। সাবানের সুগন্ধি জল ফেনা কেটে কেটে নর্দমা দিয়ে, জবা গাছের গোড়ার পাশ দিয়ে, ঘাসগুলোর মধ্যে দিয়ে বিলি কেটে এসে পিছনের মাঠে ছড়িয়ে গেল। মারিয়ানার শরীরের সুগন্ধি মাদকতায় ভরে গেল আমার রুমান্ডি। খাবার ঘরে গল্প করতে করতে খেলাম আমরা দুজনে। যে যাই বলুক, যশবন্ত মুখে যতই বাতেল্লা করুক, যেখানেই হোক, সে নির্জন বাংলোয় অথবা ভিড় গিজগিজে শহুরে ফ্ল্যাটে, একজন নরম মেয়ে না থাকলে সমস্ত অস্তিত্বটাই কেমন জোলো জোলো লাগে। আমার নির্জন বাসে আজকে মারিয়ানা এসেছে বলেই বুঝতে পারলাম আমাদের জীবনের কত বড় শূন্যতা পূরণ করে মেয়েরা, প্রত্যেক পুরুষের জীবনের। খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ চুপচাপ বারান্দার চেয়ারে বসে রইলাম। একদল হলুদ ঠোঁট শালিক এসে সভা বসালো বাংলোর হাতায়। অনেকক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলল, হাত পা নাড়ল। তারপর যখন বুঝলে মামলা নিষ্পত্তি হবার নয়, তখন ধুত্তর বলে কিচিরমিচির করতে করতে সুহাগী বস্তির দিকে উড়ে গেল। একটু পরে এক ঝাঁক বুনো টিয়া এসে সামনের চেরি গাছটা ছেয়ে বসল। গাছটা ওদের সবুজ ভারে নুয়ে পড়ল। কিছুক্ষণ নাচানাচি করে ট্যাঁ 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 করতে করতে ওরা উড়ে পালালো। একটা নীলকণ্ঠ পাখিকে রোজ এই সময় এসে জ্যাকারান্ডা গাছটাতে বসতে দেখি। সে কোনো কথা বলে না। বোধহয় মারিয়ানার মতোই বলার লোকের অভাবে ওর কথা বলা হয়ে উঠছে না। এ ডাল থেকে ও ডালে সাবধানে বুড়োর মতন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সেও উড়ে চলে গেল। মনটা যখন খুব নির্লিপ্ত থাকে, তখন বোধহয় কারোরই কথা বলতে ইচ্ছে করে না, তখন চুপ করে থাকতে ইচ্ছে করে। মারিয়ানা চুপ করে সুহাগী নদীর দিকে তাকিয়ে বসেছিল। বেলা পড়ে আসছে। পাহাড়ি বাজ আর শঙ্খচিলগুলো ঘুরতে ঘুরতে অনেক উপরে উঠেছিল, এখন নেমে আসছে। সুহাগী বস্তিতে বিচিত্র ও
বিভিন্ন শব্দ উচ্চগ্রামে বাজছে। সুহাগীর পরের বস্তি জবটুলিয়াতে বেশ কদিন হলো একটা গম ভাঙা মেশিন বসেছে। কিসে চলে জানি না, বিকেল হলেই সেটার আওয়াজ শোনা যায় পাহাড় পেরিয়ে। পুপ 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 করে একটি অতিকায় খাপু পাখির মতন সকালে 4 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা সে ডাকে। পরন্ত রোদ্দুরে একা একা রুমান্ডিতে বসে সেই পুপপুপানি শুনতে ভারী ভালো লাগে। দেখতে দেখতে বিকেল গড়ালো। জুম্মান কফি দিয়ে গেল, সঙ্গে ডালটনগঞ্জ থেকে আনানো ইদ্রাক দেওয়া বিস্কিট। কফি খেয়ে মারিয়ানা ঘরে গিয়ে চুল বেঁধে শাড়ি পাল্টে এলো। ব্যাগ খুলে একটা পাতলা শাল নিয়ে এলো। আজকাল সকাল সন্ধ্যায় বেশ ঠান্ডা লাগে। শীত আসতে তো দেরি নেই বেশি। বনে পাহাড়ে নাকি শরৎ হেমন্ত শীতে বড় একটা প্রভেদ নেই শুনেছি। এবার স্বচক্ষে দেখা যাবে। ছায়াগুলো বেশ বড় বড় হয়েছে, ঝুঁকে পড়েছে। শেষ বিকেলে উদার সূর্যের আঁচলা ভরা আলো বনের মাথায় মাথায় ছড়িয়ে গেছে। কোন এক অদৃশ্য সেতারি হাওয়ার মেজরাপ পড়ে রোদের আঙুলে বনের তারে তারে হংসধ্বনির আগে আলাপ করছেন। সে কি মীর! ভালো লাগায় বুকের মধ্যেটা মুচড়ে মুচড়ে ওঠে। মারিয়ানা আস্তে আস্তে বলল, আমি যে এলাম তেমন আমার কাছে গিয়েও একদিন কাটিয়ে আসবেন। বেশি দিন থাকলে তো আরও মজা হয়। শরীরটা একেবারে ভালো করে নিন তাড়াতাড়ি। আমার মনে হলো মারিয়ানার বড় একা একা লাগে মাঝে মাঝে, আমার মতোই। ওর এবং আমার সমস্যা অনেকটা একরকম। অসুবিধার কথা এই যে সমাধানটা বা সমাধানের পথটা এক নয়, এবং আদৌ সমাধান আছে কি না তাও অজানা। তবু এত বড় নির্দয় পৃথিবীতে আমরা দুজন যদি দুজনের একাকিত্বের শৈত্যটা বন্ধুত্বের উষ্ণতা দিয়ে ভরিয়ে রাখতে পারি, সেটাই বা কম লাভ কি? সেটাও তো মস্ত লাভ। প্রেম ছাড়া বন্ধুত্বের মতো মহান অনুভূতি আর কি আছে? এই একবেলায় মারিয়ানার সঙ্গে আমার বন্ধুত্বটা যেন অনেকখানি এগিয়ে গেল। এতদিন যেন ক্লাচ টিপে টপ গিয়ারে জিপ চালাচ্ছিলাম, আজ কোন মন্ত্র বলে সেই ক্লাচ থেকে পাটা সরে গেছে। এক দমকে অনেক দূরই এগিয়ে গেছি। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। মারিয়ানাকে বললাম, আপনার বইগুলোর প্রায় সবকটি পড়ে ফেলেছি, আজ নিয়ে যাবেন কিন্তু। আপনার কাছে গিয়ে কিংবা কারোকে দিয়ে আরও কটা বই আনিয়ে নেব। মারিয়ানা শুধল, আজ সকালে বারান্দায় বসে বসে বোদলেয়ারের বইটি পড়ছিলেন বুঝি? আমি বললাম, হ্যাঁ, আপনি লক্ষ্য করেছেন দেখছি। হঠাৎ মারিয়ানা বলল, আপনার কাছে কলম আছে? আমি উঠতে উঠতে বললাম, আছে, ঘরে টেবিলের ওপর আছে, এনে দিচ্ছি। মারিয়ানা আমাকে হাত দিয়ে উঠতে মানা করে বলল, না না, আপনি উঠবেন না, আমি নিয়ে আসছি। ঘর থেকে টেবিলের উপরে বসানো লণ্ঠনের আলোর রেখা বারান্দার থামে এসে পড়েছিল। সেই আলোর রেখায় একটি ছায়া পড়ল। তারপর অজন্তার দেওয়ালে আলো হাতে করে ঢুকলে নিখুঁত সুন্দরীদের ছায়া যেমন করে কাঁপে, বাংলোর থামে মারিয়ানার ছায়া তেমনি করে কাঁপতে লাগল। একটু পরে বোদলেয়ারের বইটা নিয়ে ফিরে এলো মারিয়ানা। বলল, এই বইটা আপনাকে দিলাম। এ কেন করলেন? আমি আপত্তি করলাম। আপনার কাছে থাকলে পড়তে তো পেতামই, মালিকানা সত্ত্ব দেবার দরকার কি ছিল? মারিয়ানা আমার ইজি চেয়ারের মাথার কাছে এসে বইটার প্রথম পাতা খুলে দুহাতে বইটি আমার মুখের সামনে মেলে ধরলে। পড়লাম, সুন্দর হস্তাক্ষরে লিখেছে, রোমান্টিক সন্ধ্যার স্মারক, মারিয়ানা। গোটা এলাকায় চঞ্চল হয়ে উঠেছে। লোকের মুখে মুখে ঘুরছে তখন একটি বাইসানের কীর্তিকলাপ। একের পর এক মানুষকে জখম করেই চলেছে এই জানোয়ারটা, কিন্তু কেউই বাগে আনতে পারছে না। বেতলা রেঞ্জার সাহেব বাইসানটাকে রোগ বলে ঘোষণা করে গেছেন। যে মারতে পারবে সে 500 টাকা পুরস্কার পাবে বন বিভাগ থেকে। সেই 500 টাকার লোভে স্থানীয় একজন ফরেস্ট গার্ড ওর একনলা বন্দুক নিয়ে কিছুদিন ধরে তাকে মারবার চেষ্টা করে বেড়াচ্ছিল। গতকাল ভর দুপুরে কোয়েলের পাশে সেই লোকটিকেও একটি সেগুন গাছের গায়ে থেঁতলে দিয়ে উধাও হয়ে গেছে বাইসনটা। লোকটি কপাল লক্ষ্য করে গুলিও করেছিল, কিন্তু কোথায় লেগেছিল কেউ জানে না। গুলিতে নাকি মরেনি বাইসনটা। বাইসনের গায়ে বন্দুকের গুলি বেশি দূর অবধি সেঁধোয়
এমন তাগদ ও কোনো বন্দুকের নেই। বড় রাইফেল হলে অন্য কথা ছিল, তাতেই এই বিপত্তি। শুনেছি যশবন্তকে খবর দেওয়া হয়েছে পাটনায়, কাজ সেরে যত শিগগির সম্ভব ফিরে আসতে, কারণ ওই বাইসন গুলি খাওয়ার পর আরও সাংঘাতিক হয়ে গেছে। কুলিদের ধাওড়া, ঠিকাদারের বাংলো সব ভেঙে তছনছ করে দিয়েছে। ঠিকাদারের একটি অ্যালসেশিয়ান কুকুর ছিল, সেটা ওকে ধাওয়া করাতে তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ও জঙ্গলে কাজ একেবারে বন্ধ। ওই বাইসন যতক্ষণ মারা না পড়ে বাগে চম্পার পথও খুব বিপজ্জনক হয়ে উঠেছে। লোকে হাট করতে যেতে পারছে না, ডাক নিয়েও যেতে পারছে না ডাক হড়কড়া। এতদিন রুমান্ডির বাংলো থেকে সুহাগীর বর্ষাবিধুর চেহারা তেমন খেয়াল করে নজর করিনি। কিশোরী এখন যৌবনবতী হয়েছে, ঘন ঘোরে চলকে চলকে চলছে লাল শাড়িতে। একদিন ইচ্ছে হলো যশবন্তের সেই পাথরটায় গিয়ে বসি। গ্রীষ্মের ক্ষীণা শরীরে এখন কত প্রাণোচ্ছ্বাস, একবার দেখে আসি। কিন্তু টাবর বলল সে পাথর এখন ডুবে গেছে, জল তার আরও উপরে। তবে পাহাড়ি নদী, সবসময় যে বেশি জল রয়েছে তা নয়। পাহাড়ে বৃষ্টি হয়ে যাওয়ার অব্যবহিত পরেই গিয়ে দেখতে হয় জলের তোড়। আমাদের সুহাগীতেও অনেক মাছ ধরা পড়েছে এই কদিন। আজকাল যেসব মাছ আমি খাচ্ছি তার অর্ধেক সুহাগীর, অর্ধেক কোয়েলের। পাহাড়ি পুঁটি, বাটা, আর ট্যাংরা ইত্যাদি। এই এক নতুন আবিষ্কার। শখ হয় একদিন গিয়ে মাছ ধরি, কিন্তু ওই ইচ্ছে পর্যন্তই। আমি বারান্দায় ইজি চেয়ারে বসে কল্পনা করতে পারি, কল্পনায় বাঘ মারি, মাছ ধরি, আরও অনেক কিছু করি। কিন্তু যতক্ষণ যশবন্তের মতন কেউ এসে হাত ধরে আমাকে না তোলে, ইজি চেয়ারেই বসে থাকি। বসে বসে আর ভালো লাগে না। কাজকর্ম ছাড়া কাহাতক আর ভালো লাগতে পারে? অবশ্য আর মাসখানেক পরেই পুজো। পুজোর পরেই আবার জঙ্গলের পথঘাট ট্রাক যাবার উপযুক্ত হবে। বাঁশ কাটা, কাঠ কাটা শুরু হবে। দলে দলে গয়া জেলার লোকেরা খয়ের বানাবে জঙ্গলে জঙ্গলে। মাঠে মাঠে পাহাড়ের ঢালে ঢালে যেসব ভাদুই শস্য সবুজ থেকে হলুদে রূপান্তরিত হচ্ছে তাদের ওঠানো হবে। ধান, বাজরা, বুট, আরও কত শত ফসল। সমস্ত জঙ্গল পাহাড় অপালিত নবান্ন উৎসবে হেসে উঠবে। ভরন্ত ফসলের গন্ধে ম ম করবে পাহাড়ি হাওয়া। এই ফসল উঠে গেলে খেতে খেতে কুর্থি লাগবে, গেঁহু লাগবে, কাড়ুয়া লাগবে, সরগুজা লাগবে। হলুদে হলুদে ছেয়ে যাবে চষা মাঠ আর আসমান পাহাড়ের ঢাল। সন্ধে হতে না হতেই চারিদিক থেকে মাদলের শব্দ আর গানের সুর ঝুমঝুম করবে। শীতকালে প্রচণ্ড শীত হলে কি হয়? জঙ্গলে পাহাড়ে শীতকালটাই নাকি সব থেকে সুখের সময়। বনবিভাগের বাংলোয় বাংলোয় শিকারির দল আসবেন কলকাতা, পাটনা, আরও কত বড় বড় জায়গা থেকে। গ্রামের গরিব লোকেরা কূপকাটার ফাঁকে ফাঁকে এক দুদিন সাহেবদের জন্য ছুলোয়া করে নেবে। আধুলিটা টাকাটা যা পাবে তা পাবে, তাছাড়া শিকার কিছু হলে তার অর্ধেক মাংসের ভাগ। সেটাই আসল লাভ। মাংসকে ওরা বলে শিকার। একদিন ভোরে যশবন্ত এসে হাজির হলো। অনেকদিন পর ভয়ঙ্করের চিহা চিহা আওয়াজে রুমান্ডির বাংলো সরগরম হয়ে উঠল। যশবন্ত বলল, কনজারভেটর সাহেবের চিঠিটা পেয়েছ লাল সাহেব? পেলাম তো। কেস উঠবে কবে? কেন? উঠবে হয়তো শিগগিরই, কিন্তু তুমি একটু সাবধানে থেকো। আমি বললাম, এ কথা বলছো কেন? যশবন্ত বলল, বলছি কারণ জগদীশ পাণ্ডে সাংঘাতিক লোক, আমার চেয়েও সাংঘাতিক। করতে পারে না এমন কাজ নেই। তুমি আমার একমাত্র সাক্ষী। হয়তো ও দিলে তোমাকে জঙ্গলে খুন করিয়ে। লাশ গুম করে দেওয়া তো এই জঙ্গলে পাহাড়ে কিছুই নয়, বাচ্চোকা কাম। আমি চিন্তাক্লিষ্ট হয়ে বললাম, তাহলে কি হবে? যশবন্ত হেসে বলল, আরে হবে আবার কি, ওরা আমাকেও চেনে। তোমার গায়ে একবার হাত দিয়েই দেখুক না। তবে সাবধানের মার নেই। বাংলো থেকে যখনই বেরোবে তখনই বন্দুকটা সঙ্গে নিয়ে বেরোবে। কোনো কিছু বেগতিক দেখলে, কোনো অচেনা লোককে অস্বাভাবিক অন্তরঙ্গতা করতে দেখলেই পাশ কাটাবে। আর সেরকম দেখলে গুলি চালিয়ে খুপড়ি উড়িয়ে দেবে। আমি বললাম, বললে বেশ, গুলি চালিয়ে খুপড়ি উড়িয়ে দেবে, তারপর ফাঁসিতে লটকাবে কে? যশবন্ত বলল,
তুমিও যেমন, গুলি চালালেই যদি ফাঁসিতে লটকাতে হতো তাহলে তো বেতলা থেকে রুমান্ডি অবধি প্রতি গাছে আমি একবার করে ঝুলে থাকতাম। এইসব তোমার কলকাতা নয়, জোর যার মুলুক তার। এখনও অবধি তাই আছে, পরে কি হবে জানি না। তাছাড়া দারোগা সাহেব भी बड़ा जबरदस्त ईमानदार লোক আছেন। ওসব কিতাবি আইনের ধার ধারেন না। ঠান্ডা মাথায় গোঁফে পাক দিতে দিতে সবটা শোনেন। শুনে যে সত্যি সত্যি অন্যায় করেছে বোঝেন, সঙ্গে সঙ্গে তার পশ্চাৎদেশে হান্টারের বাড়ি। पहले डांडा पीछे बात, साला लोगों को हम सिखलाएगा ठीक से। যশবন্ত রাইফেলটা খুলে তেল লাগিয়ে আবার লকস্টক ব্যারেল জোড়া লাগিয়ে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখল। দাঁড় করিয়ে রাখবার আগে সাইড প্রোটেক্টরটা ফ্রন্ট সাইডে লাগিয়ে নিল। এই রাইফেলটাতে একটি পিপ সাইড ফিট করা আছে। এমনিতেই যশবন্তের হাত সোনা দিয়ে বাঁধানো, তারপর পিপ সাইড ফিট করা থাকাতে এই রাইফেলটা দিয়ে যশবন্ত মোক্ষম মার মারে। জানোয়ার তার চাঁদ বদন একবার দেখালে হয়, তারপর সে বাইসানি হোক আর বাঘই হোক, পালায় কোথায় দেখা যাবে। আর চোটও বসায় রাইফেলটা, ভীমের গদার মতো। টাবর নাম দিয়েছে গদ্দাম। ওজনও সেরকম, কাঁধে নিয়ে মাইল দুয়েক হেঁটে এলে কলার বোন কেড়ে কেড়ে করে ওঠে। টাবরকেও খবর পাঠিয়েছিল যশবন্ত। টাবর এসে হাজির ওর টোপিওয়ালা বারুদি বন্দুক নিয়ে। টাবরের বন্দুকটা দেখলেই আমার বুয়োর ওয়ারের কথা মনে পড়ে যায়। বন্দুক রাইফেল থেকে একটা গন্ধ বেরোয়, তেলের গন্ধ, বারুদের গন্ধ, টোটার গন্ধ, সব মিলিয়ে গন্ধটাকে কেমন পুরুষালী পুরুষালী বলে মনে হয়। কসমেটিক্সের গন্ধের সঙ্গে যেমন মেয়েদের ভাবনা জড়ানো থাকে, বন্দুক রাইফেলের গন্ধের সঙ্গে তেমনি ছেলেদের ভাবনা জড়ানো থাকে। ভারী ভালো লাগে। এই গন্ধ নাকে গেলেই আমার কতগুলো উৎসাহিত প্রাণ, বেহিসাবি যৌবনমত্ত পুরুষের কথা মনে হয়, যারা সবুজ বনে দুহাত তুলে লাফাতে লাফাতে গান গায় নবযৌবনের দলের মতো। আমরা জিপেই রওনা হলাম। যে জায়গায় গিয়ে নামলাম সেটা যেখানে হুইটলি সাহেবরা বাঘ মেরেছিলেন তার কাছাকাছি। সকালে রোদ্দুর বনের পাহাড়ে ঝলমল করছে। প্রায় মাথা সমান উঁচু বর্ষার জল পাওয়া সতেজ গাঢ় সবুজ ঘাসের বন রোদে জেল্লা দিচ্ছে। তার মাঝ দিয়ে একটা পায়ে চলা সুঁড়ি পথ গাড়ি যাওয়ার প্রধান সড়ক থেকে নেমে কোয়েলের দিকে চলে গেছে। আমরা জিপটাকে বাঘ মারার সময় যেমন রেখেছিলাম তেমনি প্রধান রাস্তার উপরে একটা বড় গাছের নিচে বাঁ দিক করে পার্ক করে রাখলাম। যশবন্ত সাইড প্রোটেক্টরটা খুলে পকেটে রাখল, রাইফেলে গুলি ভরল। আমাকে বন্দুকের 2 ব্যারেলই বুলেট ভরতে বলল। টাবর তার গাদা বন্দুকের 3 অঙ্গুলি বারুদ কাসকে ঠেসে এসেছে। সামনে একটি হুঁতকো মার্কা সীসার তাল। যে ভাগ্যবানের গায়ে ঠেকবে তিনি পরজন্মে গিয়েও আশীর্বাদ করবেন। যশবন্ত আগে রাস্তা ছেড়ে সুঁড়ি পথে ঢুকল। আমাকে ওদের দুজনের মাঝখানে নিল। পিছনে টাবর। টাবরকে ফিসফিসিয়ে বলল পিছনে দেখতে, আমাকে বলল ডাইনি বাঁয়ে দেখতে। আমরা নিঃশব্দে এগিয়ে চললাম। যেখানে ঘাসি বন সেখানে বড় বেশি গাছ নেই, এমন কিছু জঙ্গলও নেই। তবে ঘাসি বনের ফালিটা সেখানে বোধহয় 300 গজ চওড়া ও 1000 গজ লম্বা হবে। তার দুপাশেই গভীর বন। ডান দিক থেকে খুব ঘন ঘন ময়ূরের ডাক ভেসে আসছে। ওপাশে বেশ বড় এক ঝাঁক ময়ূর রয়েছে। বেশ কিছু দূর সাবধানে এগোনোর পর আমরা কোয়েলের শব্দ শুনতে পেলাম। এক টানা ঘর ঘর শব্দ। ঘোলা জল বেগে বয়ে চলেছে। এ পর্যন্ত জলের ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আর কিছুই কর্ণগোচর হলো না। এগোতে এগোতে আমরা প্রায় নদীর ধার অবধি পৌঁছে গেলাম, অথচ বাইসনের সারা শব্দ নেই। নদীর পাড়ে পৌঁছে যশবন্ত টাবরকে একটা গাছে উঠে চারিদিক দেখতে বলল। টাবর গাছে অর্ধেকটা উঠেছে। এমন সময় কুকুরের ডাকের মতন একটা ডাক শুনতে পেলাম ঘাসি বনের ভিতরে, আমাদের বাঁ দিক থেকে। অমনি টাবর তরতরিয়ে নেমে এসে বিস্ফারিত চোখে বলল, মুন্নি কোয়া হুজুর, মুন্নি কোয়া উসকো পিছে পড়া হে। আমি কিছুই বুঝতে পারলাম না। যশবন্তকেও খুব উত্তেজিত দেখালো। ও টাবরকে বলল আমার বন্দুকটা নিয়ে নিতে। টাবরকে আরও 4টে গুলি দিতে বলল। গুলি দিলাম। তারপর ওদের পিছনে পিছনে অদৃষ্টপূর্ব অভূতপূর্ব মুন্নি কুমার দর্শনাভিলাষে
দুরু দুরু বুকে এগোলাম, টাবরের প্রাগৈতিহাসিক বন্দুকের বাহক হয়ে। ঘাস ঠেলে সাবধানে এগোতেই চোখে পড়ল ঘাস বনের মাঝখানে একটা একলা খয়ের গাছ। সেই গাছের নিচে একটি অতিকায় বাইসন দাঁড়িয়ে আছে আমাদের দিকে মুখ করে। তার গলায় একটা দগদগে রক্তাক্ত ক্ষত, সেটা পোকায় থকথক করছে। প্রকাণ্ড মাথাটা নিচু করে আছে, শিং দুটো পিঠের উপর শুয়ে আছে, মুখ উঁচু করা, কপালের মধ্যেটা সাদা, দু হাঁটুর কাছে মোজার মতন সাদা লোম। আমার মনে হয় আমাদের আক্রমণ করার জন্যই বুঝি তৈরি হচ্ছে ও। মুহূর্তের মধ্যে যশবন্ত বাইসনের দিকে রাইফেল তুলল এবং আমাকে হতবাক করে দিয়ে টাবরও সঙ্গে সঙ্গে অন্যদিকে বন্দুক তুলল। রাইফেল ও বন্দুকের যুগপৎ বজ্র নির্ঘোষে সকালের কোয়েলের অববাহিকা গম গম করে উঠল। ওই বড় রাইফেলের গুলি বাইসনের কপালের মধ্যে দিয়ে কুড়ুলের মতন ঢুকে গেল এবং বড় গাছ কেটে ফেলবার সময় যেমন শব্দ হয় তেমনই শব্দ করে বাইসনটা পড়ে গেল হুড়মুড় করে মাটিতে। কিন্তু টাবর যেদিকে গুলি করল সেদিকে কিছুই দেখতে পেলাম না। বাইসনটা পড়ে যেতেই টাবর আর যশবন্ত বাইসন যেদিকে পড়ে রইল সেই দিকে না গিয়ে টাবর যেদিকে গুলি করেছিল সেই দিকে দৌড়ল। আমিও ওদের পেছন পেছন বোকার মতন দৌড়ে গেলাম। একটু যেতেই দেখি একটা অদ্ভুত জানোয়ার মরে পড়ে আছে। দেখতে কুকুরের মতন, গায়ের রং ম্যাটমেটে লাল, মুখটা কালো, লেজটা কালো, লেজের ডগাটা আরও বেশি কালো। ততক্ষণে আরও 3-4টে গুলির আওয়াজ পেলাম এবং হঠাৎ প্রায় আমার গায়ের উপর দিয়ে একটা ওই রকম কুকুর পালাতে গেল। আমি সঙ্গে সঙ্গে টাবরের যন্ত্রখানি তুলে যন্ত্রচালিতের মতন সেদিকে ঘুরিয়ে ঘোড়া টিপে দিলাম। কুকুরটার গায়ে যেন কামানের গোলা লাগলো। একটা 82 সিক্কার থাপ্পড় খেয়ে পড়ে গেল যেন। অগত্যা নিজেই নিজের প্রত্যুৎপন্ন মতিত্ব দেখে অবাক হয়ে গেলাম। কিন্তু যখন সম্বিত ফিরে এলো তখন মনে হলো আমার ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গাদা বন্দুকের সেই যে কী ধাক্কা তা বলে বোঝানো যায় না। ইতিমধ্যে দুপাশ থেকে আরও 2-1টা গুলি হয়ে গেছে। টাবরের বন্দুকটা গাছে হেলান দিয়ে রেখে কাঁধে হাত বোলাতে বোলাতে আমি বাইসন দেখতে লাগলাম। দেখার মতো জানোয়ার বটে, ঘাটটা দেখলে ভক্তি হয়। এমন জানোয়ার থাকতে লোক বৃষস্কন্ধদের প্রশংসা করে কেন জানি না। ঘাড়ের রং চকচকে গাঢ় কালো, বড় বড় মোটা মোটা লোম, পায়ের খুরগুলো সাধারণ গৃহপালিত গরু মোষের চেয়ে 4 গুণ বড়, আর শিং দুটো দেখবার মতো। শিংয়ের গোড়ায় অনেক থ্যাঁতলানো দাগ, জানি না গাছে গাছে ঘষেছে কিনা। ডান দিকে শিংটার ডগাটা চলটা ওঠা, পেটের কাছে আরও একটা ক্ষত দেখলাম। আড়াআড়িভাবে যেন ছুরি দিয়ে কেউ চিরে দিয়েছে, অন্তত 2 ইঞ্চি চওড়া ও 1 ফুট লম্বা। ততক্ষণে ওরা ফিরে এসেছে। আমার মারা কুকুরটা দেখে যশবন্ত বলল, আরে ইয়ার তুম ভি মার দিয়া একঠো, শাবাশ। আমি শুধলাম, এগুলো কি জানোয়ার যশবন্ত? যশবন্ত বলল, জঙ্গলে এর চেয়ে সাংঘাতিক কোনো জানোয়ার নেই, এরা জঙ্গলি কুকুর। এর চেয়ে বড়ও আছে এক জাতের, তাদের এখানে বলে রাজকোয়া। এরা যে জঙ্গলে ঢোকে সেই জঙ্গলে সম্বর, হরিণ, শুয়োর কারোর নিস্তার নেই, এমনকি বাঘও এদের এড়িয়ে চলে। সচরাচর বাইসনের কাছে এরা ঘেঁষে না, কিন্তু যেই দেখেছে যে বাইসনটা ধুঁকছে, যে কোনো মুহূর্তে মরতে পারে, অমনি ওর কাছে কাছে ঘুরছিল। উত্তক্ত করে মৃত্যুটা যাতে ত্বরান্বিত করা যায় সেই চেষ্টাই করছিল। আমি শুধলাম, একসঙ্গে ওরা দল বেঁধে থাকে কেন? ও বলল, দল বেঁধে থাকে কারণ এমনিতে তো একলা একলা ছোট জানোয়ারই। সম্বরের পেছনের পায়ের একটা চাঁট খেলেই চিতাবাঘের মাথার খুলি ফেটে যায়, তো ওদের তো আর কোন ছাড়। সেই জন্যই ওরা দল বেঁধে ঘোরে এবং একসঙ্গে কোনো বড় জানোয়ারকে চারদিক থেকে আক্রমণ করে। জানোয়ার প্রাণ ভয়ে পালাতে থাকে আর ওরা সঙ্গে সঙ্গে ধাওয়া করে চলে। লাফিয়ে লাফিয়ে উঠে গতিষ্মান জানোয়ারের গা থেকে মাংস খুবলে খুবলে খায়। তারপর যখন সেই জানোয়ারের চলবার আর শক্তি থাকে না, তখন সে মুখ থুবড়ে পড়ে এবং মুন্নি কুঁয়া কি রাজকুঁয়ারা তাকে তিলে তিলে ছিঁড়ে ছিঁড়ে খায়। বনে জঙ্গলে এর চেয়ে বিভৎস মৃত্যু আর হয় না। আমি বললাম, আশ্চর্য, বাইসনটা আমাদের দেখল অথচ তেড়ে এলো না কেন? যশবন্ত বলল,
ওর তেড়ে আসবার ক্ষমতা থাকলে আমরা ওকে দেখার অনেক আগেই স্টিম ইঞ্জিনের মতন রে করে ঘাসবন ভেঙে এসে ঘাড়ে পড়ত। কখন তেড়ে এলো তা বোঝবার সময় পর্যন্ত দিত না। আসলে ফরেস্ট গার্ডের গুলিটা বেশ জব্বর হয়েছিল। গুলি কপালে না লেগে আসলে গলাতে লেগেছিল। নেহাত বন্দুকের গুলি, বেশি দূর ঢুকতে পারেনি, কিন্তু ওর অবস্থা কাহিল করে দিয়েছিল। দেখলে না, নড়তে পর্যন্ত চাইল না আমাদের দেখে। মৃত্যুর আগে সবাই একটু শান্তি চায়, তাই ওই নদীর পাড়ের নিরিবিলি খয়ের গাছের নিচে দেহ রক্ষা করবে বলেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুঁকছিল। আর কোথা থেকে মুন্নি কুমারা খবর পেয়ে এসে হাজির। কিছু জিনিস কেনাকাটার ছিল, তার মধ্যে জামাকাপড়ই প্রধান। এখানে আসার পর থেকে জামাকাপড় বানানো হয়নি। তাছাড়া এই বনে জঙ্গলে যে এরকম জামাকাপড়ের প্রয়োজন তারও অভাব ছিল আমার। সামনে শীত আসছে। শীতের প্রলয়ঙ্করী রূপের যা বর্ণনা শুনছি তাতে তো আগে থাকতেই দাঁতে দাঁত লেগে যাচ্ছে। কিছু গরম জামাকাপড় বানানো দরকার। একদিন ডালটনগঞ্জে গেলাম। রুমান্ডি থেকে প্রায় 30 মাইল পথ। কিছু দূর অবধি রাস্তা চেনা ছিল, তারপর থেকে অচেনা রাস্তা। ঘোষদার বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করব ঠিক ছিল। ডালটনগঞ্জ থেকে একটা রাস্তা সোজা চলে গেছে লাতিহার হয়ে চাঁদোয়া টড়ি। সেখান থেকে বাঁয়ে চলে গেছে চাতরার রাস্তা জাবড়া বা বাঘড়া মোড় হয়ে। বাঘড়া মোড় থেকে ডাইনে ঘুরে গেলে জঙ্গলের মধ্যে দিয়ে সিমারিয়া টুটিলাওয়া হয়ে হাজারিবাগ শহর। যশবন্ত এই পথেই হাজারিবাগ যায়। চাঁদোয়া টড়ি থেকে অন্য রাস্তাটা চলে গেছে আমঝাড়িয়া হয়ে কুড়ু, কুড়ু থেকে রাঁচি, উল্টো দিকে গেলে লোহারডাঙ্গা, সেখান থেকে বানারি হয়ে নেতারহাট। আর একটা রাস্তা ডালটনগঞ্জ থেকে চলে গেছে औरंगाबाद গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে। এই সমস্ত জায়গায় শুধু পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল, আদিগন্ত। ডালটনগঞ্জ বেশ জমজমাট মফস্বল শহর। সিনেমা আছে, কোর্ট কাছারি, ইনকাম ট্যাক্স অফিস সবই আছে। বাঁশ, কাঠ, গালা ইত্যাদির বেশ বড় বড় ব্যবসাদার আছেন। আমাদের রামদেও সিংয়ের বাড়িও এখানে। ঘোষদার বাড়ি পৌঁছে একটু বিশ্রাম নিয়ে ঘোষদার সঙ্গে বাজারে বেরোলাম। দোকানপত্র সব ঘোষদার জানাশোনো। কাপড় পছন্দ করে মাপ দিতে সময় লাগলো না বেশি। খাকি ট্রাউজার আর বুশ শার্ট বানাতে দিলাম 2টো করে। টুইডের একটি কোট, ফ্ল্যানেলের শার্ট একটি, এইসব আর কি। ডালটনগঞ্জ বাজারে হঠাৎ টাবরের ছেলের সঙ্গে দেখা। আমাদের দেখে সেলাম করে বলল ও ওর বোন ভগ্নিপতির সঙ্গে দেখা করতে এসেছে। আমি বললাম, আমি তো আজই বিকেলে ফিরছি, আমার সঙ্গেই চল, একাই তো ফিরব। কিন্তু টাবরের ছেলে আপত্তি জানালো, বলল ওর নাকি আর একদিন থাকার ইচ্ছা। স্টেশনারি দোকানে কিছু কেনাকাটার ছিল। জুম্মানের অর্ডার, চা, কফি, ভিনিগার, চিলি সস, টমেটো সস, মাখন, জেলি ইত্যাদি ইত্যাদি। থলি বোঝাই করে দোকান থেকে বেরোচ্ছি, দেখি দোকানের সামনে একটা লাল অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়ে। গাড়ির সামনের সিটে 2জন লোক, ড্রাইভার শুদ্ধ, টেরিলিনের জামা পরা, আমার দিকে প্যাটপ্যাট করে তাকিয়ে আছে। সুন্দরী নই যে অমন করে তাকাবে, ব্যাপার বুঝলাম না। ঘোষদার জিপ নিয়েই এসেছিলাম। জিপ ঘোষদাই চালাচ্ছিলেন। ডান দিকে ঘোষদার পাশে গিয়ে বসলাম। এমন সময় ওই লাল গাড়িটা আমাদের পাশ কাটিয়ে চলে গেল। হঠাৎ মনে হলো যে লোকটি ড্রাইভারের পাশে বসে আছে তাকে যেন কোথায় দেখেছি। ভাবলাম মনেরই ভুল হয়তো, কোথায় বা দেখব। ঘোষদার বাড়ি ফেরার পথে রামদেও বাবুর ছেলের সঙ্গে দেখা। ভারী ভালো ছেলেটি, সে কিছুতেই ছাড়বে না। তাদের বাড়ি নিয়ে গেল। বিরাট বাড়ি, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, বহু লোক অফিসে গিজগিজ করছে। রামদেও বাবুর সঙ্গে আলাপ হলো। ভারী অমায়িক সাদাসিধে লোক, পরনে ধুতি ও টুইলের সাদা ফুলহাতা শার্ট, কলার তোলা, মাথার চুল এলোমেলো, অনুক্ষণ সিগারেট খাচ্ছেন। বুক পকেটে একটি রুমাল বলের মতন পাকিয়ে রেখেছেন। আমাদের দারচিনি এলাচ দেওয়া চা খাওয়ালেন, বললেন দুপুরে না খেয়ে গেলে খুব দুঃখিত হবেন। ওর স্ত্রীর সঙ্গেও আলাপ করিয়ে দিলেন। ঘোষদা অনেক অনুনয় বিনয় করায় তারপর আমাদের ছাড়লেন। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘোষদা বললেন, একটু জিরিয়ে নাও, তারপর তোমাকে এগিয়ে দেবক্ষণ। কেচকিতে গিয়ে চা খাওয়া যাবে, সেখানে কিছুক্ষণ বসে চা খেয়ে তুমি তোমার পথ ধরবে, আর আমি ফিরে আসবো ডালটনগঞ্জে। যেতে যেতে তো তোমার রাত হয়ে যাবে বেশ, প্রায় 9টা বাজবে।
এতখানি পাহাড়ি রাস্তা তোমার একা চলাফেরা করার অভ্যাস নেই। এক কাজ করো, সঙ্গে আমার একজন খালাসিকে নিয়ে যাও। কথাটা আমারও মনে হচ্ছিল, কিন্তু কেন যেন পৌরুষে লাগলো। যশবন্তের সঙ্গে থেকে আমারও বোধহয় পুরুষ হবার ইচ্ছে জেগেছে। তাছাড়া বন্দুকটা তো সঙ্গেই আছে। একমাত্র জিপ খারাপ হবার ভয় রয়েছে, কারণ এই সময় জঙ্গলে কাজ বন্ধ থাকে বলে জঙ্গলের পথে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ। জিপ পথে খারাপ হলে ওখানেই পড়ে থাকতে হবে। আমার গুরুবাক্য স্মরণ করে ভাবলাম, জো হোগা সো হোগা। বললাম, না না, কোনো দরকার নেই। বিকেলে আমরা কেচকিতে গেলাম। যশবন্ত ও সুমিতা বৌদির কাছে অনেক গল্প শুনেছিলাম। কেচকি আজ চাক্ষুষ দেখলাম। ছবির মতো জায়গা। ন্যাশনাল পার্ক হয়ে যাবে শিগগিরই এই সমস্ত জঙ্গল। ঔরঙ্গা আর কোয়েল এসে মিশেছে এখানে। এখন বর্ষাকাল, বেশ অনেকটা জায়গায় জল চলেছে বালির সীমানা দখল করে। নদীর উপরে রেলের ব্রিজ। ঘোষদার সঙ্গে আছেন, অতএব জল খাবারের জন্য দুজনের সঙ্গে যে পরিমাণ খাবার এসেছে তাতে এক প্লেটুন সৈন্য ডিনার সারতে পারে। মারিয়ানা বলে, ঘোষদা মনে প্রাণে বিশ্বাস করেন যে দ্য ওনলি ওয়ে টু দ্য হার্ট ইজ থ্রু দ্য স্টোমাক। সঙ্গে যে ছেলেটি এসেছিল সে একটি শতরঞ্চি নিয়ে জলের ধারে পাতল। আমরা ইচ্ছে করলে বাংলোয় বসতে পারতাম। বাংলোটি বেশ উঁচু বলে সেখানে বসে চতুর্দিক ভারী সুন্দর দেখা যায়। বনবিভাগের বাংলো এটি, কিন্তু জলের পাশে পরিষ্কার দেখে একটি জায়গায় আমরা বসলাম। টিফিন ক্যারিয়ারের বাটি পরপর সামনে খোলা হলো। রোদ পড়ে গেলেই বেশ শীত শীত লাগে আজকাল। পুজোর আর দিন কুড়ি বাকি। এক ঝাঁক বুনো ময়না কোনাকুনি উড়ে গেল ঔরঙ্গা আর কোয়েলের সঙ্গমস্থলের ঠিক উপর দিয়ে। একটা মালগাড়ি গেল গুম 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 করে ব্রিজ পেরিয়ে, নদীর বুকে এবং পাহাড়ের বনে প্রতিধ্বনি তুলে। কাবাব খেতে খেতে ঘোষদা বললেন, তোমাকে একটা কথা বলবো ভাবছি বহুদিন থেকে ভাইয়া, কিন্তু এতদিন সুযোগ সুবিধা হয়নি। কথাটা হচ্ছে, এই যশবন্তের সঙ্গে বন্ধুত্বটা একটু কমাও। ও এক ধরনের লোক আর আমরা অন্য ধরনের লোক। ওর শত্রু অনেক। সংসারে থাকতে হলে যেসব নিয়মকানুন মেনে চলতে হয় সেই সবের তোয়াক্কা তো ও করে না। বিয়ে থাও করেনি, কোনোদিন করবেও না। কাউকে কোনো ব্যাপারে পরোয়া করার প্রয়োজনও মনে করে না। বড়লোকের ছেলে, ও তো জানেই যে চাকরি ওর শখের চাকরি। কিন্তু আমার তোমার তো তা নয়। আজ চাকরি গেলে কাল কি করবে? বুঝলাম, না হয় বলবে যে মফস্বলের কলেজে প্রফেসরেই কি নিদেন পক্ষে একটা স্কুল মাস্টারিও কি জুটবে না? কিন্তু পাবে কত? এই চাকরিতে যা প্রসপেক্ট তা কি সেখানে আছে? ভদ্রঘরের ছেলে বিয়ে থা করবে, সংসার ধর্ম করবে, সভ্য জীবনযাপন করবে, তা নয়। তুমি যেন নন্দী ভৃঙ্গির দলে দিনকে দিন নাম লেখাচ্ছ। ওই ফরেস্ট ডিপার্টমেন্টের পোচিং কেসে তোমাকে যে ওরা সাক্ষী করেছে সে খবর কিন্তু হুইটলি সাহেবের কানেও গেছে। আমি চুপ করে থাকলাম। জাবর কাটতে কাটতে হঠাৎ ঘোষদা আবার বললেন, কি হলো, চুপ করে বসে কেন? খাও খাও বলে চাপাটির বাটিটা এগিয়ে দিলেন। পরক্ষণেই একদলা কাবাব মুখে ফেলে বললেন, প্র্যাকটিক্যাল হও বাবা, প্র্যাকটিক্যাল হও। ওই হুইটলি সাহেবই বলো আর যেই বলো, তারা অবশ্য যশবন্তকে ভালোবাসেন, কিন্তু আসলে তারা বোঝেন বিজনেস। টাকা কামাবার যন্ত্র হচ্ছি আমরা। আপাত দৃষ্টিতে ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে তুমি সাক্ষী দেবে, এতে আমরা যে তাদের পরম হিতাকাঙ্ক্ষী এটাই প্রমাণিত হবে। কিন্তু যত দূর পারো এইসব ঝামেলা এড়িয়ে চলো। বনে জঙ্গলে বাস করতে হবে একা একা, লোকের সঙ্গে খামোখা ঝগড়া করলে চলবে কেন? কে বেশি টিম্বার ফেলিং করলো, কোন রেঞ্জার কূপে মার্কা মারার সময় ঘুষ খেলো, কে কোথায় মাদি সম্বর মারলো, কে কোন কাহার ছুরিকে গাড়িতে তুলে মজা উঠল, এত সব খবরে তোমার আমার কি দরকার বলো তো? এই জঙ্গল পাহাড়ের লোকগুলো সব হাড়ে হারামজাদা। আমরা শহুরে চিড়িয়া, আলগা আলগা থাকো, ধরি মাছ না ছুঁই পানি, এই পলিসি নিয়ে চলো, দেখবে কোনো দিন বিপদ হবে না। ঘোষদা যা বললেন তার সবটুকুই মন দিয়ে শুনলাম। সুবোধ বালকের মতন মুগ্ধ হয়েই শুনলাম। কারণ যারা উপদেশের মাধ্যমে তাবৎ জাগতিক প্রশ্নের টিকা সহকারে নিজেরাই উত্তর দিয়ে থাকেন, তাদের কাছে বলার কী বা থাকতে পারে?
এবং উপদেশ হিসেবে খারাপ কিছুই বলেননি। সূর্যের তেজ ওদিকে কমে আসছে। আগুনে শুকনো কাঠ গুঁজে ফুঁ দিয়ে দিয়ে ঘোষদার খিদমতগার চায়ের জল গরম করছে। চাও হয়ে গেল। পরপর 2 কাপ চা আরাম করে খেয়ে আমার জিপে উঠে বসলাম। ঘোষদা বললেন, আশা করি আমি যা বললাম তা মনে রাখবে। ঘোষদার চোখের দিকে চেয়ে আমার হঠাৎ মনে হলো এটা যেন একটা আদেশ, একটা ওয়ার্নিং। আমি কোনো জবাব দিলাম না। বন্দুকটা বাক্সে ভরে এনেছিলাম। বাক্স থেকে খুলে সামনের সিটে লম্বালম্বি করে রেখে পিঠের কাছে শুয়ে রাখলাম। গুলির থলিটা সামনের পা রাখার জায়গায় ডান দিকে রাখলাম। বলা যায় না বাঘ, হাতি কি বাইসন পথরোধ করতে পারে। ঘোষদা বললেন, আর কোনো বাহাদুরি করো না, আস্তে চালিয়ে যাও। এই বেতলা জঙ্গলে হাতির কিন্তু বড় ভয়। হাতির সামনে পড়লে হর্ন টন আবার বাজিও না, যেন গুলিও করো না। চুপ করে হেডলাইট জেলে দাঁড়িয়ে থেকো, নিজেরাই সরে যাবে। ঘোষদাও তার জিপে উঠলেন। কেচকি পেরিয়ে এসে লেভেল ক্রসিংটা পেরিয়ে ঘোষদা বাঁ দিকে মোড় নিলেন আর আমি ডান দিকে। অন্ধকার বেশ দ্রুত নেমে আসছে। দেখতে দেখতে পশ্চিম আকাশের লাল বেগুনি আভাটা মিলিয়ে গেল। 30-35 মাইল জিপ চালাচ্ছি। ইঞ্জিনের একটানা স্বাস্থ্যবান গুঁ গুঁ আওয়াজে নিস্তব্ধ বনপথ চমকে চমকে উঠছে। চিপাদহরের কাছে রাস্তাটা বড়ই আঁকাবাঁকা ও খারাপ। চিপাদহরের পর রাস্তাটা কাঁচা হলেও অপেক্ষাকৃত ভালো এবং প্রায় সোজা। হেডলাইটটা জ্বাললাম। ড্যাশবোর্ডের আলোটা জ্বলল। ডিমারে দিয়ে চলেছি, কারণ এইখানে রাস্তায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাঁক এবং ঘন্টায় 10-15 মাইলের বেশি গাড়ি চালানো যায় না। খারাপ রাস্তাটুকু পেরিয়ে এলাম। এবার একেবারে টিকিয়া উড়ান চালাবো। রাত প্রায় 8টা বাজে। কেচকি থেকে অনেকখানি পথ এসে গেছি। হঠাৎই মনে পড়ে গেল আসবার সময় একটা ডাইভারশন দেখেছিলাম। একটা ব্রিজ মেরামত হচ্ছে। কাঠের বোর্ডে লেখা ছিল কশন ডাইভারশন অ্যাহেড। ডাইভারশনের কাছে গতি একেবারে কমিয়ে দিয়ে বাঁয়ে রাস্তা ছেড়ে নেমে গেলাম। বড় বড় পাথর পড়ে রয়েছে লাল মাটির পথটিতে। আসবার সময় এগুলো লক্ষ্য করেছি বলে মনে হলো না। সেগুলোকে কাটাতে গিয়ে ব্রেক কষে জিপ স্পেশাল গিয়ারে দিয়ে যেমনি উপরে উঠতে যাব অমনি একেবারে আমার কানের কাছে গুড়ুম করে একটা বন্দুকের আওয়াজ হলো এবং একটা বুলেট প্রায় কান ঘেঁষে হিস করে বেরিয়ে গেল। কি যে ভয় পেলাম আমি, কি বলবো। প্রাণপণ চেষ্টায় যত জোরে পারি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়ি এমনিতেই ফার্স্ট গিয়ারে ছিল, তাতে স্পেশাল গিয়ার চড়ানো। গাঁ গাঁ করে বড় রাস্তায় পড়ল জিপ, আর সেই অবস্থাতেই সেকেন্ড গিয়ারে ফেললাম। কিন্তু স্পেশাল গিয়ার ছাড়িয়ে নিয়ে সেকেন্ড গিয়ারে দিতে যতটুকু সময় লেগেছিল তার মধ্যেই আর একটা গুলি আমার পেছন থেকে এসে আমার সিট থেকে 1.5 ফুট দূরে উইন্ডস্ক্রিনে লাগলো এবং সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে কাজ ঝরে ছিটকে আমার গায়ে পড়ল। ততক্ষণে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে আমার পা দুটো। মনে হচ্ছে পা দুটো আমার নয়। ভালো করে ক্লাচ চাপবো কি অ্যাক্সিলারেটর চাপবো কোনো জোরই যেন পায়নি। কিন্তু কি করে কি হলো জানি না, জিপটা মনে হলো একটা জেট প্লেন। গোঁ গোঁ আওয়াজ করতে করতে মুহূর্তের মধ্যে জায়গাটা থেকে ছিটকে বেরিয়ে গেল। পলকে গিয়ার চেঞ্জ করলাম। মনে হলো জিপ থেকে একটা রাবার পোড়া গন্ধ বেরোচ্ছে। ক্লাচ প্লেট পুড়ে গেল কি না ভগবান জানেন। একেবারে ঊর্ধ্বশ্বাসে বোধহয় মাইল 5 এসে জিপটা রাস্তার বাঁ দিক করে দাঁড় করালাম। একটা খরগোশ দৌড়ে রাস্তা পার হলো। কান পেতে শুনলাম কোনো গাড়ি আমার জিপকে ধাওয়া করে আসছে কি না, কিন্তু হাওয়ায় শালপাতার ঝুরঝুর আওয়াজ ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আকাশে এক ফালি চাঁদ আমার আতঙ্কগ্রস্ত মুখের দিকে চেয়ে নিষ্প্রাণ হাসল। ওয়াটার বটল বের করে ঢকঢক করে আমি জল খেলাম। তারপর আর বেশি দেরি করা ঠিক নয় মনে করে তক্ষুনি স্টিয়ারিংয়ে বসলাম। বন্দুকটা পাশেই পড়ে রইল। সেই মুহূর্তে আমি হঠাৎ বুঝতে পেলাম যে আমি আর যশোয়ান্তী। যত জোরে পারি তত জোরে চালিয়ে ছিপাদহর পেরিয়ে যশোয়ান্তের নৈহারে এসে পৌঁছালাম। আমার একা একা রুমান্ডিতে যেতে ভয় করছিল, পথে যদি আবার কোনো বিপদ ওঁত পেতে থাকে। নৈহার তখন গভীর ঘুমে। রাত প্রায় 9টা বাজে। চায়ের দোকানটাও বন্ধ, ফরেস্ট অফিস বন্ধ। তবে দেখা গেল যশোয়ান্তের বাংলোর দোতলার ঘরে লণ্ঠন জ্বলছে।
একেবারে সোজা ওর বাংলোর হাতায় গাড়ি ঢুকিয়ে স্টিয়ারিংয়ের উপর শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে যশবন্ত তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এসে উৎকণ্ঠিত গলায় বলল, ক্যা হুয়া লাল সাব, ক্যা হুয়া? আমি কোনো কথা বলতে পারলাম না। আমার হাঁটুর সেই কাঁপুনিটা আবার ফিরে এলো। আমি থরথর করে কাঁপতে লাগলাম। আমি যে মরিনি, আমি যে নৈহারে যশবন্তের কাছে জিপ নিয়ে ফিরে আসতে পেরেছি, এইটা ভেবেই আমার চোখে জল এসে গেল। যখন গুলি এসে কাঁচে লেগেছিল তখনকার ভয়টা আমার শিরদাঁড়ায় শিরশির করে কাঁপতে লাগলো। আমি স্টিয়ারিং জড়িয়ে শুয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। বলতে গেলে যশবন্তী প্রায় আমাকে ধরে উপরে নিয়ে গেল। ওর বসবার ঘরের চৌপাইতে বসে ওকে সব বললাম। ফৌজদারি আদালতের উকিল যেমন করে সাক্ষীকে জেরা করে তেমনি করে খুঁটিয়ে খুঁটিয়ে ও সব আমার কাছে জিজ্ঞেস করল। কখন ডালটনগঞ্জে পৌঁছেছিলাম, আগে ঠিক ছিল কিনা সেখানে যাওয়া, সেখানে গিয়ে কার কার সঙ্গে কখন কখন দেখা হলো, সব সব বললাম খুঁটিয়ে খুঁটিয়ে। যশবন্ত বলল, লাল সাহেব একটু ব্র্যান্ডি খাও, তুমি খুব আপসেট হয়ে পড়েছ। তখন আমার যা অবস্থা তাতে আমার নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে ছিল না। যশবন্ত একটু গরম জলে বেশ খানিকটা ব্র্যান্ডি মিশিয়ে আমাকে দিল। ঢকঢক করে গিলে ফেললাম। তারপর যশবন্তের খাটটায় পা লম্বা করে শুলাম। একটু আরাম লাগলো। যশবন্ত ওর চাকরকে ডেকে আমার জন্য খিচুড়ি চাপাতে বলল। তারপর আমায় বলল, তুমি একটু আরাম করো, আমি নিচের থেকে আসছি। এই বলে একটা টর্চ নিয়ে ও নিচে চলে গেল। বুঝলাম জিপটাকেও ভালো করে পরীক্ষা করছে, দেখছে গুলি কোথায় কোথায় লেগেছে, কিভাবে লেগেছে। বেশ কিছুক্ষণ পর ও ফিরে এলো। এসে টর্চটা জায়গায় রাখতে রাখতে বলল, আজ তুমি নতুন জীবন পেলে লাল সাহেব, আজকের রাতটা সেলিব্রেট করতে হবে। এই বলে চাকরকে ডেকে বলল, মুরগা পাকাও। যশবন্তের চাকর কাঁচুমাচু মুখ করে বলল, মুরগা শেষ হয়ে গেছে কাল সাব। যশবন্ত বলল, লেগ হর্ন কাটো, পোষা মুরগির ঘর থেকে বের করো, আজ রাতে মুরগা চাই চাই, যে করেই হোক। আমি বললাম, তোমার এত আদরের পোষা মুরগি কাটবে কেন মিছিমিছি? ও ধমকে বলল, কথা বলো না কোনো, তোমার জানটাও আমার কাছে কম আদরের নয়, সেটা গেছিলই, ফিরে পেয়েছি তার জন্য মুরগির জান না হয় যাবেই। আমার সামনে একটা চেয়ার টেনে চেয়ারের পিঠটা ওর বুকের কাছে নিয়ে দুদিকে দুটি পা লম্বা করে ছড়িয়ে বসে যশবন্ত বলল, আচ্ছা ডালটনগঞ্জে বিশেষ কিছু দেখেছিলে? এমন কিছু যা তোমার অস্বাভাবিক লেগেছিল? এমন কোনো লোক যাকে তুমি চেনো অথচ চিনতে পারোনি? হঠাৎই ডালটনগঞ্জে মণিহারি দোকানের সামনে সেই লাল অ্যাম্বাসেডারটার কথা আমার মনে হলো। ওকে বললাম। সেই লোকটি যে গাড়িতে বসেছিল তার কথাও বললাম। যশবন্ত লাফিয়ে উঠল, বলল, লোকটার কি বড় বড় জুলপি ছিল? আমি চমকে উঠে বসলাম। তুমি কি করে জানলে? হ্যাঁ ছিল। যশবন্ত বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে ঘুষি মেরে বলল, বুঝেছি। আমি বললাম, তা তো বুঝেছ, তাহলে এখন চলো পুলিশে একটা ডায়েরি করে আসি। ও বলল, পাগল নাকি, এই রাত্রিরে আবার ডালটনগঞ্জে ফিরতে গিয়ে মরি আর কি। ডায়েরি ফায়েরি কিচ্ছু করব না, ডায়েরি করলে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, বদলা নেওয়া যাবে না। তুমি কি মনে করো ওদের আমি ছেড়ে দেবো লাল সাহেব? যারা একজন নির্দোষ লোককে কাপুরুষের মতন আড়াল থেকে গুলি করে মারতে চায়, তাদের শিক্ষা যা হওয়া উচিত আমি তাই দেব। আমি বললাম, যশবন্ত তুমি তা বলছো বটে, কিন্তু শিক্ষা দেওয়ার আগে তোমাকেও তো ওরা অমনি করে মেরে ফেলতে পারে। যশবন্ত কিছুক্ষণ ঠোঁট কামড়ে ভাবল, তারপর বলল, তা পারে, কিন্তু একবার চেষ্টা করেই দেখুক। আমি তো আর তোমার মতন মাখন বাবু নই যে ওদের অত সহজে ছেড়ে দিয়ে আসব। যশবন্তের লোক গরম জল করে এনে বাথরুমে দিয়ে গেল। যশবন্তের দেওয়াল আলমারি খুলে একটা তোয়ালে বের করে দিল, বলল, যাও স্নান করে এসো, আরাম লাগবে। স্নান সেরে বেরিয়ে দেখি যশবন্ত ওর পিস্তলটা পরিষ্কার করছে। তেল দিতে দিতে বলল, অনেকদিন ব্যবহার করা হয় না, শিকারে তো আর পিস্তলের তেমন দরকার হয় না, মানুষ মারতেই বেশি কাজের। বুঝলে লাল সাহেব, কাল ভোরে যে জায়গায় তোমার ওপর গুলি চালিয়েছিল ওরা, সেখানে যাব।
সেই জায়গাটা আমি নিজে দেখব, তারপর ঠিক করব ডায়েরি করব কি করব না পুলিশে। আমি বললাম, যা ভালো বোঝো করো, প্রাণ একবার গেলে তার ফেরত হবে না কিন্তু। যশবন্ত সেই রাতে প্রচুর মদ গিলল। সেই হুইটলি সাহেবরা শিকারে আসার পর একসঙ্গে ওকে এত মদ কখনো খেতে দেখিনি। অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা হুইস্কির বোতল প্রায় শেষ করে আনল। তারপর আমার সঙ্গে আবার খিচুড়ি আর মুরগির রোস্ট খেল। ব্র্যান্ডি খাওয়ার জন্যই হোক কি ভয়জনিত ক্লান্তির জন্যই হোক, ঘুমটা খুব ভালো হয়েছিল সেই রাতে। ঘুম ভেঙে উঠে 1 কাপ চা খেয়ে আমরা জিপ নিয়ে সেই গুলির জায়গায় গিয়ে পৌঁছালাম। যশবন্তের পিছনে পিছনে গিয়ে দেখলাম যে একটা জিপ ডাইভারশনে নেমে বাঁ দিকে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে এবং সেখান থেকে বেরিয়েছেও যে তার চাকার স্পষ্ট দাগ। জিপটা জঙ্গলে ঢোকার দাগ ওখানকার ঝুরঝুরে শুকনো লাল মাটিতে কাল রাতেও নিশ্চয়ই ছিল। কাল চোখ খুলে গাড়ি চালালে আমার নজরে নিশ্চয়ই পড়ত। আমাকে গালাগালি করল যশবন্ত, কালকে তা নজর করিনি বলে। জিপের চাকার দাগ ধরে জঙ্গলের মধ্যে 20-25 হাত গিয়ে বোঝা গেল যে জিপটা যেখানে দাঁড় করানো ছিল সেই জায়গাটায় ঘন ঝোপ থাকায় জিপটা সহজেই লুকিয়ে রাখা যায় সেখানে। পুটুস ঝোপের পাশে একটি বড় কালো পাথর, সেই পাথরের পিছনের মাটি বেশ পরিষ্কার করা, পাতা শুকনো ডালপালা ইত্যাদি সাফ করা। যশবন্ত ভালো করে লক্ষ্য করল জায়গাটা এবং পরক্ষণেই একটি গোল্ড ফ্লেক সিগারেটের প্যাকেট কুড়িয়ে পেল। আমায় বলল, ভালো করে খোঁজো তো, খালি কার্তুজ পাও কিনা। খালি কার্তুজ পেলাম না, কিন্তু একটা ঠোঙা কুড়িয়ে পেলাম। ঠোঙাটা দেখি যশবন্ত বলল, ডালটনগঞ্জের বিখ্যাত চাটের দোকানের ঠোঙা। বাবুরা চাট কিনে এখানে এসে বসে মাল খেয়েছিলেন, নইলে কি আর 20 হাত দূর থেকে তোমার তাক করা গুলি ফসকাতো? তোমার খুপড়ি ফাঁক হয়ে যেত। ক্ষুধা যা করবেন তাই তো হবে। পর্যবেক্ষণ শেষ করে যশবন্ত বলল, চলো লাল সাহেব, ডায়েরি ফাইরি আর করব না। আমি ওদের শিখলাবো। অনেক দিন হয়ে গেলেও কাউকে ভালো করে রগড়াই না। হাতে পায়ে মরচে ধরে গেল। জগদীশ পাণ্ডে কত বড় রংবাজ হয়েছে আমিও দেখতে চাই। এই ব্যাপারের ফয়সালা তুমি আমার উপরেই ছেড়ে দাও। আমি ভয় পেয়ে গেলাম, বললাম, কি তুমি ওদের খুন করবে নাকি? যশবন্ত হেসে বলল, প্রায় সেই রকমই। কি করি তা তুমি দেখতেই পাবে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।